ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা কিন্তু একটা পক্ষ বহু বছর ধরে তারা করে আসছেন এবং তারা কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছেন। কিভাবে সফল হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে সেটা বলি। তার কারণ আছে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের ভুল রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তাদের ভুল রাজনীতি, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকভাবে ছড়িয়ে দিতে পারেনি। এই যে ধরেন, আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, বিএনপিকেও আমি পক্ষের দল হিসেবে ধরি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, বীরোত্তম খেতাবপ্রাপ্ত। সেই সাথে জাসদ, এই দলগুলো যদিও দল হিসেবে না থাকলেও তাদের যে নেতারা ছিলেন তারা তো এই দেশের জন্য যুদ্ধ করেছে। তারা এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে প্রজন্ম থেকে প্রজন্মে কি ছড়িয়ে দিতে পেরেছিলেন? পারেননি তো। আসলে মূল আপনি এখন, আমি বলি আর একটু বলি হায়দার ভাই, পারেন নাই। এইটা হচ্ছে তাদের কিন্তু চরম ব্যর্থতা। এটা তাদের চরম ব্যর্থতা, কারণ তারা পারেন নাই। এই যে ছাত্রলীগ, এই যে ছাত্র দল, এই যে কতগুলো সংগঠন আছে না রাজনীতি, এদের ভিতরে মুক্তিযুদ্ধের ইতিহাসের চর্চা আছে? নাই তো। আপনি দুই একটা ছাত্র নেতার ইন্টারভিউ নেন, আপনি দেখবেন তারা ওই নিজের সংগঠনের গঠনতন্ত্রে কয়টা ধারা আছে তারা বলতে পারবে না। তারা তাদের ওই দলের গঠনতন্ত্র পড়ে দেখে নাই। তারা তাদের ওই দলের যিনি প্রাণ পুরুষ নেতা, যাকে কেন্দ্র করে ওই দলটা পরিচালিত হয়, ওনার সম্পর্কে পর্যাপ্ত তথ্য তাদের কাছে নাই, তারা জানে না। কারণ হচ্ছে তাদেরকে এগুলো দেওয়া হয় নাই, শেখানো হয় নাই। ঠিক বিপরীতে স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা কিন্তু এই তাদের বিপক্ষে কেন ছিল সেই যুক্তিটা প্রজন্ম থেকে প্রজন্মে তারা ছড়াই দিয়া তাদের পক্ষে একটা অংশকে কিন্তু নিতে পেরেছে, এবং চৌখস মেধাবী একটা প্রজন্ম আছে তাদের পক্ষে। আপনি কি এটা অস্বীকার করবেন? এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের শেখ মুজিবুর রহমান বিশাল হৃদয়ের মানুষ ছিলেন, যার কারণে 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে রাজাকারের তালিকা হওয়ার পরও নির্দিষ্ট কিছু লোক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। সেদিন আসলে উনি ক্ষমা করা উচিত হয়নি। এই রাজাকারের বাচ্চা এগুলোর উল্টা লটকে মাইরা ফেলা উচিত ছিল, যেটা উনি করেন নাই। উনি না করার কারণে কিছু চাটুকার জুটে গিয়েছিল, মির্জাফর জুটে গিয়েছিল ওনার চতুর্দিকে, যেটা ওনাকে একরকম কুক্ষিগত করে ফেলছিল, যার কারণে ওনাকে এক পর্যায়ে জনগণ থেকে দূরে সরাই নিয়ে গেছে। দেখেন, ওনাকে মারার 2 মাস আগে রাশিয়া এবং ইন্ডিয়া থেকে বারবার ওনাকে বলা হয়েছিল যে তোমাকে হত্যা করা হবে, তুমি কিছু করো বা তুমি দেশ ত্যাগ করো। উনি বিশ্বাস কি জিনিস, উনি বলছিলেন যে বাঙালি আমারে কখনো মারবে না, তোমরা মিথ্যা কথা বইলো না। উনি বুঝে নাই যে বাঙালি কত বেইমান, এ বাঙালি মেরেই ফেলছে। ছাত্রলীগ সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে এই ছাত্রলীগ আপনার সেই 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, সবকিছুই কিন্তু ছাত্রলীগ করে আসছে। ছাত্রলীগ কিন্তু বিশাল অতীত আছে। আপনার ওই কথাটা ঠিক যে ইদানিং এর ভেতরে আইসা ছাত্রলীগ আসলে এই জিনিসটাকে আর নিজেদের কন্ট্রোলে রাখতে পারে নাই। ছাত্রলীগের যে স্পিডটা থাকা উচিত ছিল, ছাত্রলীগের যে সাংগঠনিক দক্ষতা আছে, এগুলো পুরোটাই 99% ধ্বংস হয়ে গেছে। কারণ আগে এক সময় দেখেন, আপনার শিবির একটা ক্যাডার ভিত্তিক দল, জামাতের যে ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক দল, ওরা নিষিদ্ধ হওয়ার পরও কিন্তু ওরা নিচে নিচে চালায় গেছিল। এর ছাত্রলীগে কিন্তু এক সময় আপনার 80 থেকে 90-এর দশক পুরোটা এই যে ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, এগুলো ছাত্রলীগ করত। এটা স্পিরিট ছিল, যে আন্দোলন সংগ্রামে ছিল। গত 15 বছর এই সরকার ক্ষমতায় থাকার কারণে আসলে ছাত্রলীগের খুঁজেই পাওয়া যায় না কোথাও। ছাত্রলীগ টোটালি মাঠ ছেড়ে দিছে, আর এই মাঠ ছেড়ে দেওয়ার কারণেই যে আজকের এই ছাত্রলীগের। না, এখানে একটু বলি হায়দার ভাই, ছাত্রলীগ, ছাত্র শিবির, তাদের কৌশল হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে যেই ছেলেগুলো মেধাবী,
তারা ওদেরকে টার্গেট করে ওদেরকে বুঝাইয়া তাদের সংগঠনে নেয়, ঠিক আছে। আর যে ছাত্রগুলো খুব বেশি মেধাবী না, অতি সাধারণ, হয়তো কয়েক ক্লাস পড়ার পরে ও ঝরে যাবে, এরা পরে কি করে, ছাত্র দল ছাত্রলীগের মতো সংগঠনগুলোতে ঢুকে যায়। বেকার পোলাপান কি করবে? এদের মধ্যে নানা ত্রুটি আছে, আমি সবার ভেঙে বললাম না। এরা তো আসলে সত্যিকারের গ্রামাটিক্যাল রাজনীতির চর্চা করে না। আপনি ইউনিভার্সিটিগুলোতে এখন ভোট দেন, আপনি দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির ফুল প্যানেলে জিতবে। আপনি এই কথাটা শুনলে হয়তো আপনার কাছে অবাক লাগবে যে বলেন কি। এই বলেন কির কারণ হচ্ছে কি, ছাত্র ওই যে বলছিলেন গোপনে ছাত্র শিবির তাদের কার্যক্রম চালাচ্ছে। এই ছাত্র দলের ভিতরে শিবির আছে, ছাত্র লীগের ভিতরে শিবির ছিল, যেহেতু তারা প্রকাশ্যে আসতে পারতেছে না, সে কারণে তারা গোপনে তাদের কার্যক্রম 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। ওটাই হচ্ছে তাদের রাজনীতির ওদের জন্য সুন্দর। আমি হয়তো তাদেরকে পছন্দ করি না, বাট আমার পছন্দ করায় আর কি তাদের কিছু যায় আসে না। আপনার কথাটা তাদের ওই যেমন দেখেন, জি, 100 বাংলাদেশের যত জুয়েল, সবচেয়ে বুদ্ধিমান ট্যালেন্টেড যেসব ছাত্রগুলো ছিল বা লোকগুলো ছিল, এরা সব কিন্তু একসময় বাম দল করত। জি, সব বাম দল। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে এখনো আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এদের বড় বড় নেতা যারা আছে এগুলো সব কিন্তু বাম সংগঠন থেকে আইসা আওয়ামী লীগে ঢুকছে। বাম মানে ইন্টেলেকচুয়াল শ্রেণীটা বাম করত। শিবির যেটা বলছেন, এরা কিন্তু একদম আপনার একটা ছেলে যখন 3, 4, 5-এ পড়ে ওই সময় থেকে এরা ক্যাপচার করতে থাকে একটা ছেলেকে, পুরো পরিবারটাকে ক্যাপচার করে, ভালো ছেলেগুলোকে টোটাল ইনভেস্ট করে এদেরকে উঠায় আনে সমাজে। প্রভাবশালী ফ্যামিলির ছেলেটাকে টার্গেট করে সমাজে, সবকিছু ওরা করে। আর ছাত্রলীগ আপনি যেটা বলছেন, ওই যে যেগুলো ঝইরা পড়ে ওগুলো যায় ছাত্রলীগ যুবলীগ করে। এরপরে একটা জিনিস কিন্তু আছে, এই যে আপনি ধরেন গত 5ই আগস্টের পরের কিছু কাহিনী আপনি যদি চিন্তা করেন, আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, ছাত্রলীগের কোন ছেলে বা ছাত্রলীগের কোন মিছিল কোন সচিবালয়ে ঢুকছে? কোন স্কুল কলেজের শিক্ষকের জুতা মালা গলায় দিয়া বা রাস্তায় বের করছে? না, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগের ছেলেরা যে টেন্ডারবাজির জন্য ব্যাপক আন্দোলন করছে, এরকম কি শুনছেন? এরকম কিন্তু হয় নাই। কিন্তু গত 5ই আগস্টের পরে কি হয়েছে, এবং যারা করছে এগুলো সবই তো শিবিরের। আপনি আপনার জীবন দশায় আজ পর্যন্ত কখনো শুনছেন যে ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ের ভেতরে মারামারি হইতে, ঘুষাঘুষি হইতে শুনছেন বা দেখছেন কখনো? না, স্বাধীনতার পর থেকে কখনো হয়নি এই ধরনের ঘটনা। এই যে সচিবালয়ে আগুন লাগাই দেওয়া, সচিবালয়ের ভিতরে ঢুকে আমাদের অটো পাস দিতে হবে রে, এগুলো কখনো পাইছেন? এগুলো পান নাই, এগুলো দেখেন নাই, এগুলো এই ছাত্র শিবির করছে। না হায়দার ভাই, এখানে আমাদের 5 তারিখের পরে 6, 7, 8 এই 3 দিন তো দেশে কোনো সরকার ছিল না, যেটা ছিল সেনা প্রধানের নিয়ন্ত্রণে। না আপনারা ওই 3 দিন না, অটো পাস তো আরো পরের কথা। অটো পাস না, ওটা বলি এর পরের যে সিচুয়েশনটা যখন সরকার গঠিত হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকারটা টোটালি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অথর্ব এবং ব্যর্থ সরকার। তারা আইন শৃঙ্খলাকে বিন্দু মাত্র কন্ট্রোল করতে পারে নাই। দেশ তাদের হাতে ছিল না, দেশ চলে গেছে উচ্ছৃঙ্খল জনতার হাতে। যে যার মতো খুশি ওইসব করে বেড়াইছে। ঠিক আছে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, ওইখানে সুযোগ ছিল, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ওটা হয়েছে। যদি 1-11-র মতো ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যেভাবে দেশটা চালাইছিল 2 বছর, ঠিক ওই আদলে যদি আমাদের সেনা প্রধান কন্ট্রোলে রাখি নিয়ে আসতো, তাহলে কিন্তু এসব ঘটনা ঘটার সুযোগ ছিল না। এটা কেউ সাহস পাইতো না, এটা হতো না। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলি,
আমি আমার এই যতটুকু বয়স এখন যা কয়টা সরকার আমি দেখছি, আমার মনে হয়েছে সবচেয়ে ভালো সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১/১১। ওই সময়ে আমি যতগুলো সরকারি দপ্তরে বিভিন্ন কাজে সহযোগিতা চাইছি বা আমার প্রয়োজন ছিল, আমি অ্যাকোরেট সহযোগিতা পাইছি এবং কোনো ধরনের ঘুষ দুর্নীতি বিন্দু মাত্র ছিল না। অনেকে বলে সেনা কর্মকর্তারা অনেক বড় বড় যারা ওনারা অনেক কিছু করছেন, এটা বলে, বাট কে কি করলো সেটা তো জনগণ দেখবে না। জনগণ দেখবে সে কি সেবাটা পাচ্ছে। ঠিক আছে, আমি হসপিটালে, সরকারি হসপিটালে রুগী নিয়ে গেলাম, আমার কাছে মনে হয় নাই সরকারি হসপিটাল, আমার কাছে প্রাইভেট হসপিটালের চাইতে উন্নত মনে হয়েছে তখন ওই 2 বছরের সার্ভিস। ঠিক আছে, আরো থানার কথা বলি, পুলিশ ভেরিফিকেশন আসছে পাসপোর্টের, আমার একজনের থানাতে গেছি, ওরা আরো চা নাস্তা খাওয়াই বিদায় করছে। ওদেরকে যে ওই যে দেয় না একটা টাকা টুকা দেয় না কিছু, 500-1000 টাকা, না ওরা নেয় নাই। ঠিক আছে, আরো এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দেখছি আমি, যে শাসন কাকে বলে। সবাই ওই শাসনের প্রশংসা করতে হবে, সাধারণ মানুষ করবে, আজন্ম করবে, যদিও আমাদের পলিটিশিয়ানরা করবে না। কেন করবে না? কারণ 2 নেত্রীকে জেলে ভরছে, শেখ হাসিনা, খালেদা জিয়াকে। তো ওই দলগুলো কি আপনি কখনো ওই সরকারকে সাপোর্ট করবে, ভালো বলবে? বলবে না। তো জনগণ সেবা পাইছে, এই কারণে এখনো যদি সেম কিছু ঘটে জনগণ কিন্তু হাততালি দিবে। এই কারণে বলি ভাই, ওই সময়ে কন্ট্রোল ছিল না বিদায় ওই যেটা বলছিলেন যে মগের মুল্লুকের মতো যার যা, এবং এখনো পর্যন্ত সেম ঘটনা যেটা বলছেন এখনো ওগুলাই ঘটতেছে, এখনো কন্ট্রোল হয় নাই। সরকার, এখনকার যে সরকার বা যে সেনাবাহিনী, আপনার একটা কথা বলি, যে এত বড় একটা সেনাবাহিনী, যে বাহিনী একটা গণভবন রক্ষা করতে পারে নাই, গণভবনের মতন জিনিস, এটা কারো বাবার না, এটা দেশের সম্পদ, গণভবন রক্ষা করতে পারে না, সে আবার রক্ষা করবে দেশ। আর এটা তো মূলত আসলে প্রি প্ল্যান, ওই যে মেটিকুলাস ডিজাইন। বাংলাদেশ তো আসলে যতটুকু উন্নতিতে নিয়ে যাচ্ছিল, এটা স্থবিত হয়েছে, এখন নিচের দিকে নামবে। কারণ হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষুধার্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে রুল করতে পারবে না। আপনার পকেটে তো 10,000 টাকা থাকলে আপনার সামনের আরেকজনে তো মানবেন না। আপনার না 10,000 টাকা আছে, তখন আমি এই চিটাং ছেড়ে ঢাকায় চলে যাব, কিন্তু আপনার কাছে যদি 10 টাকাও না থাকে, তখন তো আপনি মাটি কামড়ায় বলুন যে বাবারা এইখানে আছি, খাই আর না খাই তোমরা মারলো আমি থাকবো, যাওয়ার তো আর জায়গা নেই। বাংলাদেশকে তো একদম সুপরিকল্পিত ভাবে থানাগুলোরও ধ্বংস করাই দিল, মানে পুলিশ ফোর্স টোটালি ড্যাম, জিরো। বাকি সব সেনাবাহিনী, তো এগুলো সব কিন্তু সেনাবাহিনীর সাথে আলোচনা করেই যা হয়েছে। যতজনেই বলুক যে না সেনাবাহিনী দেশপ্রেম, না না না, উইদাউট সেনাবাহিনী কনসার্ন এটা হইতে পারে না। কারণ সেনাবাহিনী যদি পয়সা না খাইতো, সেনাবাহিনী যদি জড়িত না থাকতো, 4 তারিখে সেনাবাহিনী বললো যে আমরা নামবো, আমরাই কন্ট্রোল করে দিব, 5 তারিখ কেন সেনাবাহিনী উল্টে যায়? এ কোনো কারণ আছে? আপনার কাছে কোনো যুক্তি আছে? এবং আমার যা মনে হচ্ছে মব যেটা হয়, মবটা সেনাবাহিনীর সরাসরি ইনভলভ, এই মবেও সেনাবাহিনী ইনভলভ। কারণ হচ্ছে আপনার এই আগে আমরা একটা কথা বলতাম যে বাংলা সিনেমায় দেখতেন মারামারি হইলো, গোলাগুলি হইলো, সব শেষে পরে যায় পুলিশ আসে, দেখছেন না? পুলিশ কিন্তু সবাই শেষে আসে সিনেমায়। এটা একসময় সবাই বলতো যে পুলিশ তো বাংলা সিনেমা, তাই সেনাবাহিনীও বাংলা সিনেমা। 30,000 সেনাবাহিনীর লোক নাকি সারা বাংলাদেশে কাজ করে। ঘটনা ঘটে যাওয়ার শেষ হওয়ার পরে যে সেনাবাহিনী আসে।